নতুন সংযোজনের জায়গাগুলো নিয়ে তোমাদেরকে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, ঠিক যেভাবে এনইপি নিয়ে তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়েছিলাম। নমস্কার, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। তোমরা যারা গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা দিচ্ছ তাদের এই নতুন সিলেবাসের সংযোজন এবং রদবদল নিয়ে বোধহয় একটু চিন্তার মধ্যে আছো। ঠিক তেমনই আজকে আরো একটা নতুন সংযোজন নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা ইতিমধ্যেই জানো যে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, পার্টিকুলার এই টার্মটা দিয়েই কিন্তু সিলেবাসে নতুন সংযোজনের অংশটি এসেছে। এবার কিছু দ্বন্দ্বের কথায় আসি, কারণ তোমাদের বেশ কিছু স্টুডেন্টদের সাথে আমার যখন কথা হলো আমি দেখলাম যে তোমরা যে ভাবনাটায় রয়েছো সেটা হচ্ছে এই যে যেরকম পার্টিকুলার এনইপি যখন পড়ানো হলো তখন তোমরা এনইপি পুরোটাই পড়বো নাকি শুধু এনইপি 2020 পড়বো, এটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে ছিলে। কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক, কারণ তোমাদের মুখ থেকেই শুনলাম যে তোমরা আরো বিভিন্ন ভিডিও যেখানে দেখেছো সেখানে কিন্তু মেনলি এনইপি 2020-তে ফোকাস করা হয়েছে। তবে এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছিল যে সিলেবাসে কিন্তু কোনো জায়গাতেই এনইপি 2020 লেখা ছিল না, লেখা ছিল এনইপি এবং লেখা ছিল পশ্চিমবঙ্গের এডুকেশনে এর প্রভাব। তো সেই হিসেবে আমি কিন্তু তোমাদেরকে টোটাল এনইপি নিয়ে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছিলাম। এক্ষেত্রেও কিন্তু সমস্যাটা একইভাবে উঠে এসেছে। আজকে আমি তোমাদের সেটাই বলার চেষ্টা করব যে এই জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন বলতে তোমরা ঠিক কি কি অংশ পড়বে। তার আগে বলি তোমাদের যেগুলো নিয়ে কনফিউশন হয়েছে সেটা হচ্ছে যে বেশিরভাগই তোমরা ধরেই নিয়েছো জেন্ডার অ্যাওয়ারনেস মানে বোধহয় নারীদের বিভিন্ন রকমের যে বৈষম্য আচরণ বা বৈষম্যমূলক পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেই সংক্রান্ত যে অ্যাক্ট বা রেগুলেশন রয়েছে সেগুলোই বোধহয় তোমাদেরকে পড়তে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে না, এখানেও কিন্তু সিলেবাসে কোথাও লেখা নেই যে নারীদের অত্যাচারিত হওয়ার জন্য সেখানে প্রোটেকশন দেওয়ার জন্য কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাকেই এখানে চাওয়া হয়েছে, তা কিন্তু নয়। জেন্ডারের মধ্যে কিন্তু সব রকম জেন্ডার পড়ে, কি তাই তো? একেবারে নিউট্রালি তোমরা ভাবো এবং সিলেবাসটাকে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখে শুনে নিজেরাই বুদ্ধি অ্যাপ্লাই করে বলো যে আমি যেটা বলছি সেটা ঠিক কি না। ঠিক আছে? এনইপির ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটাও তোমরা কিন্তু একইভাবে ভাবনা চিন্তা করবে। দেখো, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে যখন প্রতিদ্বন্দ্বীকে হারাতে হবে তখন কিন্তু তোমাকে কোনো দিকই ছাড়লে চলবে না এবং ভাবনা চিন্তা রাখতে হবে একেবারে খোলা মনের, যাতে করে কোনো অংশ তোমার অবজ্ঞাবশত না বাদ পড়ে যায়। তো এক্ষেত্রে চলো দেখে নিই যে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন বলতে ঠিক কোন কোন জায়গা পড়তে পারে। তাহলে আমরা প্রথমেই দেখব জেন্ডার ব্যাপারটা কি। ঠিক আছে? কারণ জেন্ডার সংক্রান্ত যে ধারণাটা সেটা আগে স্বচ্ছ না হলে পরে জেন্ডার অ্যাওয়ারনেস আমরা কিন্তু বুঝতে পারবো না। দেখো, বলা হচ্ছে যে সমাজ নির্ধারিত এমন কিছু ভূমিকা আছে, যেমন ধরো নারী এবং পুরুষ সমাজে কি ধরনের কাজ করবে, কেমন আচরণ করবে, কেমন পোশাক পরবে, কিভাবে কথা বলবে, এটার যে একটা ধরন ধারণ তার ভিত্তিতে নারী এবং পুরুষের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য সেটা কিন্তু জেন্ডার। ঠিক আছে? তাই বলতে পারি জেন্ডার হলো সামাজিক, অর্থাৎ সমাজ, সংস্কৃতি এবং পরিবেশের দ্বারা গঠিত একটা কমপ্লিট একটা প্যাকেজের মতো, যেখানে বলা হচ্ছে যে হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু জেন্ডারের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আমাদের কাছে তুলে ধরেছে, সেটা একবার দেখে নেব। সেখানে বলা হচ্ছে জেন্ডার হলো সমাজের তৈরি
আচরণ, কার্যকলাপ, গুণাবলী এবং যে কোনো সমাজ নারী এবং পুরুষের জন্য কিভাবে উপযুক্ত সেটা আমাদেরকে বলে দেবে। যেরকম কি আমরা যখন ছোটবেলাতে জেন্ডার চেঞ্জ করতাম, গ্রামারে শিখেছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই সকলের, সেখানে কিন্তু আমরা বলতাম কি ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, সেখানে কিন্তু মেল ফিমেল আমরা বলতাম না। আশা করি প্রত্যেকের মনে পড়ছে, মেল ফিমেল জেন্ডার বলি কি বলতাম না, আমরা কি বলতাম ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার। তাহলে পুরুষালী যে ব্যাপারটা সেটাকে বলছি ম্যাসকুলাইন, এবং ফেমিনাইন হচ্ছে নারী সুলভ ব্যাপারটা। হ্যাঁ, এবং এটার সাথে কিন্তু এই যে সেক্স, এই ব্যাপারটার কিন্তু একটু পার্থক্য আছে। সেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ মেল ফিমেল কথাটা ইউজ করি। হ্যাঁ, আশা করি তোমরা রিলেট করতে পারছো যে এই যে সেক্স আর জেন্ডার, এই দুটো জিনিসের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে সেটা প্রযুক্ত হচ্ছে দেখাই একটু। সেটা হচ্ছে কি, জেন্ডার আমরা ইতিমধ্যে বুঝলাম যে এটা সমাজ নির্ধারিত একটা বিষয়, আর সেক্সের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে কিন্তু একটা জৈবিক এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, যেটা কিনা জন্মের সময় থেকেই মানুষকে নারী এবং পুরুষ বলে চিহ্নিত করে দিচ্ছে। আর জেন্ডার হচ্ছে এমন কিছু স্বভাব এবং আচরণ যেটা বলে দিচ্ছে যে এই মানুষটি নারী আর এই মানুষটি পুরুষ। তাহলে এই দুয়ের মধ্যে কিন্তু একটা বেশ সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং ভাবনায় পার্থক্য রয়েছে। ঠিক আছে, তাই জেন্ডার হচ্ছে ম্যাসকুলাইন আর ফেমিনাইন, সেক্স হচ্ছে মেল এবং ফিমেল। ক্লিয়ার প্রত্যেকের কাছে আশা করি। এবার দেখি জেন্ডার রোলস। এই যে এইরকম ভাবে আমরা পার্থক্যটাকে বুঝলাম, এবার এটার ভূমিকাটা একটুখানি দেখব। ঠিক আছে, তো দেখো জেন্ডার রোল বলছে সাংস্কৃতিক এবং ব্যক্তিগত, অর্থাৎ কিনা সাংস্কৃতিক এবং ব্যক্তিগত কিছু কিছু বৈশিষ্ট্য যেটা নির্ধারণ করে দিচ্ছে যে সে নারী না পুরুষ। হ্যাঁ, নারী এবং পুরুষ কিভাবে ভাববে, কথা বলবে, পোশাক পরবে, আচরণ করবে এবং সমাজে কি সার্ভিস দেবে, এগুলো সবটাই কিন্তু নারীর এই ডিউটি, পুরুষের এই ডিউটি বলে কিন্তু সমাজ ভাগাভাগি করে রেখে দিয়েছে। আর কি করেছে, এবং এই যে ব্যাপারগুলো, এই বৈশিষ্ট্যগুলো প্রতিটি মানুষের মধ্যে কিন্তু রোপণ করা হয়েছে। রোপণ করা হয়েছে মানে কি, ধরো যে বাচ্চাটি জন্মালো, তার মধ্যে তো জন্মের সময় থেকেই এই নারী ব্যাপার বা পুরুষের যে ধারণা সেটা তো থাকা সম্ভব নয়, কিন্তু সেটা তার পরিবেশ, তার বাবা মা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই কিন্তু তার মনের মধ্যে সেটাকে রোপণ করা হয়। ঠিক আছে, তো এই যে বললাম যে বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে রোপণ করা হচ্ছে, সেটা করার ক্ষেত্রে সামাজিক এজেন্ট হিসেবে কারা কাজ করছে? দেখো, বাবা মা, কারণ একটা বাচ্চার ক্ষেত্রে সবার প্রথম তার সাথে যার প্রতিক্রিয়া হয়, মিথস্ক্রিয়া হয়, সেটা হচ্ছে তার বাবা মা, এবং তারপরে গিয়ে শিক্ষক, বন্ধু, মিডিয়া, বই, ধর্ম। এই সবের মধ্য দিয়ে তারা সারা জীবন কিন্তু জেন্ডার রোল শিখতে থাকে, এবং এদের মধ্যে বাবা মার প্রভাব সবচেয়ে বেশি। কেন বলছি এটা বাবা মার প্রভাব সবচেয়ে বেশি? দেখো, তোমরা খুব মানে কি বলবো, সাধারণভাবে ভাবতে পারো। সেটা হচ্ছে যে তোমার বাড়িতে ধরো এক নতুন ছোট্ট সদস্যর জন্ম হয়েছে। ঠিক আছে, সেটা তোমার দাদার ছেলে বা মেয়ে হতে পারে, দিদির হতে পারে, বা অন্য যে কেউ। এবার তোমাকে ভার দেওয়া হয়েছে তার জন্য একটা গিফট কিনে আনতে হবে। ঠিক আছে, কোনো একটা খেলনা কিনে আনতে হবে। যদি তোমার দাদার মেয়ে হয়ে থাকে, তুমি কিন্তু অবশ্যই পুতুল বা ওই ধরনের কোনো গিফট তুমি কিনতে চাইবে। আবার যদি ছেলে হয়, তাহলে কিন্তু তুমি তার হাতে খেলনা হিসেবে একটা গাড়ি তুলে দিতে চাইবে। আবার যদি বলা হয় পোশাক কিনতে, তাহলেও কিন্তু তুমি এই ছেলে এবং মেয়ে আলাদা আলাদাভাবে কিন্তু ভাববে, যেভাবে সমাজ অলরেডি বানিয়ে রেখেছে। কি তাই তো? তাহলে যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, তার মধ্যে কিন্তু এই ভাবনাটা ছিল না, আমরাই কিন্তু এটা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, যে মেয়ে হয়ে জন্মেছে তার হাতে তুলে দিলাম পুতুল বা খেলনাবাটি, আর যে ছেলে হয়ে জন্মেছে তার হাতে তুলে দিলাম গাড়ি। তো এইভাবেই কিন্তু আমাদের অজান্তেই আমাদের এই জেন্ডার রোল কিন্তু কাজ করতে থাকে, এবং সেটা সারা জীবন ধরে কাজ করে। সমাজবিজ্ঞানীরা বলছেন যে বয়স্করাও কিন্তু ছেলে এবং মেয়েদেরকে ভিন্নভাবে দেখে। এটার এক্সাম্পল হয়তো তোমাদের প্রত্যেকের জীবনেই নানাভাবে এসছে।
বাবা মা নিজেরাও ছোটবেলাতে কিন্তু এরকম একটা নিয়মেই আমাদেরকে বড় করে তোলে। তো সেইভাবে দেখা যায় যে ধরো যদি বাড়ির ছেলে হয়, তাকে জিনিসপত্র বিভিন্ন মেরামত করা, গাড়ি যন্ত্রপাতি ঠিক করা, এই ধরনের কাজগুলোতে কিন্তু তাকে প্রমোট করা হচ্ছে বা তাকে উৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে যদি মেয়ে হয়, তাহলে তাকে কিন্তু ঘরকন্না সামলানো, দৈনন্দিন কাজকর্ম, এগুলোকে করার জন্য বলা হচ্ছে। এবং সেগুলো যদি তুমি খুব ঠিকঠাক করে করতে পারছো, তাহলে কিন্তু সে দারুণ প্রশংসাও পাচ্ছে। কিন্তু যদি এর ব্যতিক্রম হয়, তাহলে কি একই রকম ভাবে প্রশংসা আসে? হয়তো বা প্রশংসা আসে, আবার অনেক ক্ষেত্রে নানা অসুবিধাও আসে। কি তাই তো? আচ্ছা, তো এই সব কিছুর সাথে সাথে মা বাবার ওপরে আমি পুরো দায়টা দেব না, কারণ তার সাথে সাথে বইপত্র থেকে শুরু করে সিনেমা, হ্যাঁ, ছবি, বর্তমানকালের যে কোনো সমাজ মাধ্যম, সবটাই কিন্তু একটা বাচ্চার এই জেন্ডার সেন্সটাকে তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। এবার চলে আসি জেন্ডার বায়াস, কিছু লিঙ্গ পক্ষপাত, যেটা একেবারে গেড়ে বসে আছে, যাকে বলে সমাজের ভেতরে, মানুষের মনের ভেতরে সর্বস্তরে গেড়ে বসে আছে। কি সেটা? দেখো, স্কুলে সাধারণত ভেবে নেওয়া হয় যে সায়েন্স, এই মানে সায়েন্স স্ট্রিমটায় ছেলেদের সংখ্যা, মানে ছেলে স্টুডেন্টের সংখ্যা বেশি থাকবে, অর্থাৎ কিনা ছেলেরাই বেশি ভালো করে গণিত, বিজ্ঞান এগুলো করতে পারে, এই সাবজেক্টগুলোতে ভালো হয়। অন্যদিকে মেয়েরা কিনা ভাবা হয় যে আর্টসের বিভিন্ন বিষয় অথবা অঙ্কন, ছবি আঁকা, সাজসজ্জা, এই সমস্ত কাজ ভালো করে করবে। যখন সরস্বতী পুজো হচ্ছে, তখন কোনো স্কুলে যদি কোয়েড স্কুল হয়, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের ওপরে ঘর মোছা, আলপনা দেওয়া, সাজানো, এই কাজগুলো, এই দায়িত্বগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। এগুলো কিন্তু যিনি দিচ্ছেন তিনিও নিজের অজান্তেই দিয়ে ফেলেন। তার মানে আমি এটা বলছি না যে একটা ছেলে আলপনা দিতে পারবে না, বা একটা মেয়ে বাজার করে আনতে পারবে না, ঠাকুর কিনে আনতে পারবে না। কিন্তু কাজের ভাগাভাগি যখন হয়, তখন কিন্তু আমরা আমাদের মানে অজান্তেই কিন্তু আমরা জেন্ডার বায়াসড হয়ে যাই। কেমন? চলো নেক্সট দেখি। বলা হচ্ছে ভারতে লিঙ্গভিত্তিক ভূমিকা কিছু আছে, এটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এই যে বললাম যে জেন্ডার অ্যাওয়ারনেসে তোমরা কি কি জানবে, সেটা আজকে বলবো, ঠিক আছে? সেই জেন্ডার অ্যাওয়ারনেসে জেন্ডার রোলস ইন ইন্ডিয়া ভীষণ ইম্পর্ট্যান্ট। জেন্ডার রোলস ইন ইন্ডিয়াতে কি থাকছে? শিল্প বিপ্লবের আগে এই জেন্ডার নিয়ে ভাবনা চিন্তা কিরকম ছিল, প্রাচীন সময়ে কেমন ছিল, কৃষি নির্ভর সমাজে কেমন ছিল, এবং কাজের স্পষ্ট বিভাজন আমরা কখন থেকে পাচ্ছি, বর্তমানেও কি পাচ্ছি, এই বিষয়টা কিন্তু আমাদের জেন্ডার অ্যাওয়ারনেসের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। আর কি দেখতে হবে? চলো দেখি। জেন্ডার রোলস ইন ইন্ডিয়ান ফ্যামিলিজ, ভারতীয় পরিবারগুলোতে জেন্ডার রোল, ঠিক আছে? সেখানে দেখা যাবে যে ভারতীয় পরিবারে নারীর ভূমিকা কিন্তু সেই প্রথম থেকেই একটা কেন্দ্রীয় একটা ভূমিকা আছে। গ্রামীণ নারীরা শহরের নারীর তুলনায় কি বেশি স্বাধীন, নাকি গ্রামের নারীরা কি বেশি স্বাধীন, নাকি শহরের নারীরা বেশি স্বাধীন থাকে? গ্রামীণ সমাজের সামাজিক মূল্যবোধ কি কোনোভাবে এই জেন্ডার অ্যাওয়ারনেসকে প্রভাবিত করে? এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, চেঞ্জেস ডিউরিং দ্য 20th সেঞ্চুরি, এই 20th সেঞ্চুরিতে এই ভাবনাটার বদল কেমন করে এলো? আমি বোঝাতে পারছি যে এই জেন্ডার সেন্সের বদল 20th সেঞ্চুরিতে কেমন ছিল, এবং লাস্টলি আধুনিক ভারতে নারীদের ভূমিকা, এই সবটাই কিন্তু জেন্ডার অ্যাওয়ারনেসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, চলো এবার দেখি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন। এতক্ষণ যতটুকু আমি বললাম, সেটা কিন্তু পুরোপুরি ছিল জেন্ডার অ্যাওয়ারনেসের ওপর। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো ওখানে কি লেখা আছে, জেন্ডার অ্যাওয়ারনেস, তারপর একটা হাইফেন বা স্পেস দিয়ে লেখা আছে রুলস অ্যান্ড রেগুলেশন। কেমন? তো জেন্ডার অ্যাওয়ারনেস ব্যাপারটাকে আমি বোঝাতে চেষ্টা করেছি, এবং কি কি পড়তে হবে সেটা তোমাদেরকে আমি জানালাম। এরপরে রুলস অ্যান্ড রেগুলেশনের জায়গাটা একটু দেখাবো। দেখো, ভারতের সংবিধানেও কিন্তু নারী পুরুষ সকলের জন্য কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ অধিকার দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় নারী এবং পুরুষ সমান অধিকার পাচ্ছে, আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে নারীর অধিকার আলাদা, পুরুষের অধিকার আলাদা।
আবার কোনো কোনো জায়গাতে নারী পুরুষ বাদ দিয়ে যে আর এক ধরনের জেন্ডার, যেটাকে ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ যেটাকে আমরা বলে থাকি, তাদের অধিকার নিয়েও কিন্তু বিভিন্ন কথা বলা আছে এবং আছে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে এই সংক্রান্ত কোন কোন অনুচ্ছেদগুলো আমাদের পড়তে হচ্ছে সেটা একবার দেখাই তোমাদের। দেখো, কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 14, 15(1), 16, 39A, 42, 51A, 243, 243, 243D এবং টি, এই অনুচ্ছেদগুলো বা কনস্টিটিউশনের এই আর্টিকেলগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আর কি পড়তে হবে? আচ্ছা, এই সব কিছু পড়ার মাঝে যে বিষয়টা তোমাদের জানাবো, যে এই যে তোমরা জেন্ডার অ্যাওয়ারনেস সম্পর্কে এই তথ্যগুলো পাচ্ছ, এটা বিএসসিসিআই কম্পারেটিভ থেকে আমরা পড়ানোর চেষ্টা করছি। এবং তার সাথে জানিয়ে রাখি, এই যে পড়ার কথা বলছি সেইগুলো কিন্তু আমাদের পেড ব্যাচে শুরু হচ্ছে, খুব শিগগিরই শুরু হচ্ছে, এবং সেই ব্যাচের নাম হচ্ছে নবজাগরণ ব্যাচ। যে ব্যাচে তোমরা এই সংক্রান্ত বিস্তারিত ক্লাস পাবে নিয়মিত মক টেস্ট এবং তোমাদের মেটেরিয়াল। ঠিক আছে, একেবারে নতুন আঙ্গিকে নতুন সিলেবাসে সেজে উঠেছে এই নবজাগরণ ব্যাচ। তোমরা যারা যারা এই ব্যাচের ব্যাপারে ডিটেলে জানতে চাইছো, তাদেরকে একটা নাম্বার দিয়ে দিই, 8240968588। এই নাম্বারে তোমরা ফোন করো, যেটা কিনা বিএসসিসিআই কম্পারেটিভের অ্যাডমিশন সেকশনের নাম্বার। এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু কোর্সের ব্যাপারে ডিটেলে জানতে পারো এবং ক্লাসে কি পড়ানো হচ্ছে, কবে থেকে ক্লাস হচ্ছে, এই সংক্রান্ত ডিটেল তোমরা পেয়ে যাবে। আর এই ব্যাচের মধ্যে তোমরা যে সুযোগ সুবিধাগুলো পাবে, তার মধ্যে রয়েছে, যেরকম আজকেই তোমরা একটা ফ্রি ক্লাস পাচ্ছ, ফ্রি ক্লাস করছো এখন, পাবে ফ্রি মক টেস্ট, এবং তার সাথে পাবে বিভিন্ন রকমের যে সাবজেক্টের নতুন সংযোজন হয়েছে সেগুলোর পিডিএফ পাবে, ফুল পিডিএফ পাবে, ভিডিও পাবে, মান্থলি ম্যাগাজিন পাবে বিভিন্ন প্রশ্ন উত্তরের যে পিওয়াইকিউ সিরিজ সেটা পাবে, উইকলি মক টেস্ট পাবে লাইভ ক্লাস। ঠিক আছে, যে লাইভ ক্লাসে আমি এই জেন্ডার অ্যাওয়ারনেসের এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু আমি ব্যাখ্যা করে বিস্তারিতভাবে পড়াবো। ঠিক আছে, একটু আগেই যে অনুচ্ছেদগুলোর কথা বললাম, যে অনুচ্ছেদে আমাদের জেন্ডার অ্যাওয়ারনেসের বিভিন্ন আর কি বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, অ্যাক্টের আকারে বিভিন্ন নিয়মগুলোকে রাখা হয়েছে, সেগুলো কিন্তু আমি এই ক্লাসে এক্সপ্লেন করব। তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে, বিএসসিসিআই অ্যাপ ডাউনলোড করে নাও, তার জন্য বেশ কয়েকটা স্টেপ রয়েছে। তোমরা যখন পিডিএফটা পাচ্ছ তখন কিন্তু এটা বিস্তারিতভাবে দেখবে। চলো এবার দেখি অ্যাক্ট, জেন্ডার অ্যাওয়ারনেস ওরিয়েন্টেড কি কি অ্যাক্ট আমাদের জানতে হবে। দেখো, লিঙ্গ সমতার সঙ্গে জুড়ে রয়েছে যে অ্যাক্টগুলো, তার মধ্যে হচ্ছে তোমার ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট। ঠিক আছে, এই অ্যাক্টগুলো কেন করা হলো? কারণ দেখা গেছে যে লিঙ্গগত বিভিন্নতার জন্য বিভিন্ন ক্ষেত্রে নারী এবং পুরুষের বিভিন্ন অসমতার মধ্যে পড়তে হচ্ছে, বা বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করছে, যেটা কিনা তার অধিকারকে সুরক্ষিত হতে বাধা দিচ্ছে। তাই বেশ কিছু অ্যাক্ট কিন্তু আনা হয়েছিল, তার মধ্যে দ্য ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961, দ্য প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট PWDAV 2005 এসেছিল, দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট, যেটা এসেছিল 2013-তে, দ্য বেনিফিট অ্যাক্ট 1961, এটাও এসেছিল 2017-তে। এই ধরনের কিন্তু আরো প্রচুর অ্যাক্ট রয়েছে, যে অ্যাক্টগুলো নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষদের বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষিত করার জন্য কিন্তু করা হয়েছে। এই বিভিন্ন অ্যাক্টগুলো কিন্তু আমাদেরকে এখানে পড়তে হচ্ছে। আচ্ছা, এবার বলে রাখি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। ঠিক আছে, সেটা হচ্ছে, তোমরা অ্যাক্ট মানেই কিন্তু ভেবে নিচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রে যাদের সাথে আমার কথা হয়েছে মেনলি ফোনে বা অন্যভাবে কথা হয়েছে, আমি কিন্তু দেখলাম প্রত্যেকের ভাবনাটাই কিন্তু এক জায়গাতে আটকে। সেটা কি না ম্যাডাম, এই যে বলা হচ্ছে অ্যাক্ট, রেগুলেশন, এগুলো কি তাহলে সেই কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের যে মেয়েদেরকে যে সুযোগ সুবিধাগুলো স্কুলে দেওয়া হয় সেইগুলো সম্পর্কে বলা হচ্ছে? না, এগুলো কিন্তু স্কিম। ঠিক আছে, এগুলো কিন্তু স্কিম, স্কুলে থাকা বিভিন্ন স্কিমগুলোকে অবশ্যই আমাদের জানতে হবে, কিন্তু সবার আগে মাথা থেকে যেটা বের করবে সেটা হচ্ছে যে অ্যাক্ট মানেই কিন্তু শুধু নারীদের জন্য তৈরি বিভিন্ন অ্যাক্ট বা রেগুলেশনগুলো নয়।
স্কুলের স্কিমগুলো তো আমাদেরকে জানতেই হবে, যেহেতু যেহেতু এটা এসএসসির এক্সামিনেশন, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাক্ট বলতে কিন্তু আলাদা করে পুরুষদের জন্য যে অ্যাক্টগুলো রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। দেখো, শুধুমাত্র পুরুষদের জন্য মেন প্রোটেকশন লজ ইন ইন্ডিয়া, বুঝতে পেরেছো? এক্সট্রা জেন্ডার নিউট্রাল লজ, যেটা কিনা উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য, অফিসে নারী পুরুষ উভয়ের জন্য প্রোটেকশন অ্যাক্ট, ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অ্যাক্ট, প্রোটেকশন অফ রাইট অ্যাক্ট, যেটা এসেছিল 2019-এ। এই যে বিভিন্ন বিষয়ের অ্যাক্ট, প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে এই জেন্ডার অ্যাওয়ারনেসে সুন্দরভাবে পড়তে হচ্ছে, ঠিক আছে। আর কি পড়তে হচ্ছে? এবার যা যা পড়তে হচ্ছে এবং যা যা প্রশ্ন আসবে, তার মধ্যে আমি একটুখানি কিছু প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের কাছে ব্যাপারটা একটু স্পষ্ট হয়। হ্যাঁ, সবাই হয়তো বলবে ম্যাডাম এই বিষয়টা তো একেবারে নতুন, কিছুই জানি না, আপনি এমসিকিউ দেখাচ্ছেন, কিভাবে করব। হ্যাঁ, এমসিকিউ এর উত্তরগুলো একটু করার চেষ্টা করো, মানে বোঝার চেষ্টা করো। এ কারণে বলছি, তাতে করে তোমরা কতটা পড়বে, কিভাবে পড়বে, একটা ধারণা লাভ করতে পারবে, ঠিক আছে। চলো প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। জেন্ডার রোল বলতে কি বোঝায়? জেন্ডার রোল, একদম প্রথমে আমি কিন্তু জেন্ডার রোলের ব্যাপারে একটু বলেছিলাম। দেখো অপশন কি আছে? জন্মগত বৈশিষ্ট্য, সমাজ কর্তৃক নির্ধারিত ভূমিকা ও প্রত্যাশা, শুধু পুরুষের দায়িত্ব, শুধু নারীদের দায়িত্ব। তো এই হচ্ছে প্রশ্নটা, এবং এই প্রশ্নটার যে অপশনগুলো দেওয়া হয়েছে সেটা থেকে আমরা কিন্তু কিছুটা আন্দাজ করতে পারছি যে এই শুধু পুরুষের দায়িত্ব বা শুধু নারীর দায়িত্ব, এরকম ব্যাপারটা আসার কোনো জায়গা নেই। তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এ আর বি, জন্মগত বৈশিষ্ট্য এবং সমাজ কর্তৃক নির্ধারিত ভূমিকা। তোমরা একটু মনে করে দেখো, একদম প্রথম স্লাইডে আমি যখন তোমাদেরকে জেন্ডার আর সেক্স এই দুটোর বিষয়ে যখন আলোচনা করলাম, তখন কিন্তু এই সমাজ কর্তৃক নির্ধারিত বিষয়টার উপর জেন্ডারের ক্ষেত্রে ভীষণ রকম জোর দিয়েছিলাম, কি তাই তো? তাহলে এখানে কিন্তু অবশ্য করেই জেন্ডার রোল বলতে কি বোঝাচ্ছে তার উত্তর হয়ে যাবে অপশন বি, জন্মগত বৈশিষ্ট্য। কেন হবে না? জন্মগত বৈশিষ্ট্য কিন্তু জেন্ডার রোলের মধ্যে পড়ছে না, সেটা কিন্তু একটা সেক্সুয়াল ফিচার, ঠিক আছে। চলো নেক্সট। আশা করি প্রশ্নের ধরনটা আমি বোঝাতে পারলাম। কোনটি লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ? স্টেরিওটাইপ কোনটি? আচ্ছা, স্টেরিওটাইপ কথাটা একটু নতুন লাগতে পারে, কিন্তু আমি স্টেরিওটাইপ ব্যাপারটা বলেছি, হয়তো টার্মটা উচ্চারণ করা হয়নি। সেটা হচ্ছে, তোমাদেরকে বললাম না যে একটা বাচ্চা, সে যদি ছেলে হয় তাকে আমরা গাড়ি কিনে দিচ্ছি, আর যদি মেয়ে হয় তাহলে আমরা পুতুল কিনে দিচ্ছি। এই যে বিভাজন, হ্যাঁ, এটাই কিন্তু বৃহত্তর আকারে স্টেরিওটাইপ। একটা ছেলে হয়েছে মানে তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, মেয়ে মানে সে আর্টস নিয়ে পড়লেও চলবে, এইগুলো, এই বিভাজন, ঠিক আছে। তাহলে কোনটি লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ? এখানে উত্তরে অপশন আছে পুরুষেরা শক্তিশালী, সবাই সমান, ভালো আচরণ করা, নারী পুরুষ উভয়ই কাজ করতে পারে। কোনটি স্টেরিওটাইপ, মানে কোনটা আমরা এই বিভাজনের মধ্যে ফেলছি, ঠিক আছে। কোনটা আমরা এই বিভাজনের মধ্যে ফেলছি, মানে এটা শুধুই মেয়েরা, মেয়ে বলে তুমি পুতুল পাবে, তুমি ছেলে বলে তুমি গাড়ি পাবে, এই যে তার মধ্যে এই অপশনটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু খুব সহজেই দেখো, তোমরা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে সবাই সমান এই অপশনটা হবে না। ভালো আচরণ করা, এটাও হচ্ছে না। নারী পুরুষ উভয়ই কাজ করতে পারে, স্টেরিওটাইপের ক্ষেত্রে কিন্তু, লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপে কিন্তু কনসেপ্টে আমরা এরকম কিছু পেলাম না। তাহলে কি পড়ে থাকলো? পুরুষেরা শক্তিশালী। অর্থাৎ কিনা লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ মানেই হচ্ছে ভাবনাটা পার্টিকুলার জেন্ডারে আটকে থাকবে, পুরুষেরা শক্তিশালী, ঠিক আছে। খুব কি শক্ত লাগছে? খুব শক্ত কিন্তু নয়, ব্যাপারটা একটু জাস্ট বুঝে নেওয়া। হ্যাঁ, যতটুকু পড়ালাম তার মধ্যে থেকে তোমরা যে কনসেপ্টটা নিলে, তাতে আশা করি এই উত্তরগুলো দেওয়া পসিবল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোন অ্যাক্ট লিঙ্গ সমতা নিশ্চিত করতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়? ঠিক আছে, লিঙ্গ সমতা নিশ্চিত করতে, লিঙ্গ সমতা নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি কোনটা? না RTE অ্যাক্ট, POSH অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, নাকি ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 14 থেকে 16? ঠিক আছে,
এর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এবং পিওএসএইচ অ্যাক্ট, পোশ অ্যাক্টের কথা কিন্তু বলেছি অলরেডি, খুব হালকা করে বলেছি বাট বলেছি। তো এখানে আমি উত্তরটা একেবারে বলে দিই, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আর্টিকেল 14 থেকে 16, এই 14 থেকে 16তে কিন্তু নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, সাম্যের জন্য অ্যাক্ট, ঠিক আছে। তো এটা কিন্তু তাই উত্তর হয়ে যাচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট। নেক্সট, জেন্ডার সোশ্যালাইজেশন কোথায় থেকে শুরু হয়? জেন্ডার সোশ্যালাইজেশন কোথায় থেকে শুরু হয়? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। দেখো অপশন কি কি দিয়েছে, কলেজ থেকে, জন্মের পর পরিবার থেকে, কর্মক্ষেত্রে, নাকি পাড়া প্রতিবেশীতে। এটা একেবারেই মানে খুব সহজ একটা বিষয়, একটুখানি ভাবলেই বোঝা যায় যে জেন্ডার যে সোশ্যালাইজেশন সেটা কিন্তু একেবারে জন্মের পর থেকেই আমাদের শুরু হয়। ওই যে বললাম, বাবা মা পোশাকই কিনে আনছে জন্মের পর থেকে, মেয়ে হলে মেয়ের মতো, ছেলে হলে ছেলের মতো, তাহলে কিন্তু জন্মের পর পরিবার থেকেই কিন্তু আমাদের জেন্ডার সোশ্যালাইজেশন শুরু হয়ে যাচ্ছে। কি তাই তো? বোঝা গেছে ব্যাপারটা? পুরুষ ও নারীর সমান সমান কাজের জন্য সমান বেতন কোন ধারণার সাথে যুক্ত আছে? ঠিক আছে, আর একবার বলি অপশনগুলো, না অপশনগুলোর আগে প্রশ্নটা আর একবার বলি। পুরুষ ও নারীর সমান কাজের জন্য সমান বেতন কোন ধারণার সাথে সম্পর্কিত? জেন্ডার গ্যাপ, জেন্ডার জাস্টিস, জেন্ডার্ড বিহেভিয়ার, নাকি জেন্ডার বায়াস? বলো দেখি, একটু চেষ্টা করো 5-এর উত্তরটা। জেন্ডার গ্যাপ, এটা তো হওয়ার কোনো জায়গা নেই, তাই তো? কি মনে হচ্ছে? এই জেন্ডার বিহেভিয়ার, এটাও হওয়ার কোনো জায়গা নেই। জেন্ডার বায়াস, জেন্ডার বায়াসটাও একটু আগে আমি বললাম যে বায়াস হয়ে যাওয়া, যে ছেলেরা এটা করবে, মেয়েরা এটা করবে। সুতরাং এখানে সমান সমান কাজের অধিকারের কথা বলা হচ্ছে, সমান সমান বেতনের অধিকারের কথা বলা হচ্ছে, সেখানে তো বায়াসনেস থাকবে না। তাহলে যে অপশনটা পড়ে থাকলো সেটা কিন্তু জেন্ডার জাস্টিস। তাহলে উত্তর হয়ে গেল জেন্ডার জাস্টিস। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট, জেন্ডার রোল কনফ্লিক্ট বলতে কি বোঝায়? জেন্ডার রোল কনফ্লিক্ট, হ্যাঁ, সেখানে অপশন কি দেওয়া হচ্ছে? স্বাভাবিক লিঙ্গ আচরণ, শেখা আচরণ, ঐতিহ্যগত ভূমিকা পালন করতে গিয়ে চাপ, নাকি সমান সমান সুযোগ। এটা কিন্তু প্রশ্নের ধরনটা একটু আলাদা, আর একবার ভালো করে দেখো। জেন্ডার রোল কনফ্লিক্ট, কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে যেটা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে, কনফ্লিক্ট। তো কোন আচরণ হলে দ্বন্দ্ব হবে? মানে মেয়ে যদি মেয়ের মতো আচরণ করে তাহলে কোনো চাপ নেই, ছেলে যদি ছেলের মতো আচরণ করে তাহলেও কিন্তু কোনো চাপ থাকার কথা নয়, কিন্তু যদি সেটা উল্টো হয় তাহলে চাপের জায়গা আসতে পারে। তাই এই উত্তরটা কি হওয়া উচিত? কি হওয়া উচিত? দেখো অপশন সিতে রয়েছে ঐতিহ্যগত ভূমিকা পালন করতে গিয়ে চাপ। মানে চিরাচরিতভাবে এই যে ঠিক হয়ে এসছে, মেয়ে মানেই রান্না বান্না করবে, ছেলে মানেই গাড়ি চালাবে। যদি সেটা উল্টো হয়ে যায়, দেখা যাচ্ছে ছেলে হয়ে জন্মেছে কিন্তু তার সারাদিন রান্না করতে ভালো লাগছে, মেয়ে হয়ে জন্মেছে তার বাড়িতে থাকতেই ভাল লাগে না, রান্না করতেই ভাল লাগে না, তার গাড়ি নিয়ে সবসময় ঘুরতে ইচ্ছা করছে, তাহলেই হয়ে গেল তার চাপ। সেটাই হয়ে গেল জেন্ডার রোল কনফ্লিক্ট। কি ঠিক আছে? শক্ত লাগছে? আর একটু কিন্তু ভাবতে হবে, ঠিক আছে? একটু ভাবনা, তাহলেই দেখবে তোমরা এলিমিনেট করে কিন্তু উত্তর পেয়ে যাবে। ট্রান্সজেন্ডার পরিচয়পত্র কে প্রদান করে? ট্রান্সজেন্ডার পরিচয়পত্র কে প্রদান করে? ট্রান্সজেন্ডার, আশা করি তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট আছে, ক্লাসে তো আমি ঠিক করে পড়াবোই বিস্তারিতভাবে। তো তাতে করে আমার মনে হয় এই উত্তরটা দেওয়ার মতো কনসেপ্ট তোমাদের আছে। অপশনে আছে বিডিও, জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ কিনা ডিএম, থানার ওসি, নাকি ব্লক অফিসার। কে বলবে, কে তাকে পরিচয় দেবে, পরিচয়পত্রটা দেবে ট্রান্সজেন্ডার হিসেবে? কোশ্চেন নাম্বার 7 কি হবে বলো দেখি? এটা বলে দিই একটু, কারণ এটা একেবারে ঠিকঠাক ডেটাটাই জানতে হবে। তো সেক্ষেত্রে হয়তো এলিমিনেশন করা যেতেই পারে, থানার ওসির দেওয়ার জায়গা নেই, তাই তো? এখানে যিনি দেবেন তিনি হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম। ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম তাকে সেই পরিচয়পত্রটা দেবে। ঠিক আছে, নেক্সট, ট্রান্সজেন্ডার পার্সনস প্রোটেকশন অ্যাক্ট কোন সালে পাশ হয়েছিল? এটাও একটা ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন, যেটা আমাকে সঠিক সালটাই জানতে হবে। তাই আমি কোনো এলিমিনেশনে গেলাম না, আমি একেবারে উত্তর বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2019, অপশন সি। ঠিক আছে,
জেন্ডার অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়? অপশনগুলো দেখব। শুধুমাত্র পুরুষের অধিকার জানা, সকল লিঙ্গের প্রতি সংবেদনশীলতা ও সমান আচরণের সচেতনতা, নারীদের চাকরি প্রদান, নাকি শুধুই আইন শেখা? এটাও কিন্তু এলিমিনেটের মাধ্যমেই হবে। জেন্ডার অ্যাওয়ারনেস এতক্ষণ ধরে পড়তে পড়তে আমরা মোটামুটি অ্যাওয়ারনেস ব্যাপারটা কোন দিকটায় যাচ্ছে একটু বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে এলিমিনেট করে বলা যেতেই পারে যে সকল লিঙ্গের প্রতি সংবেদনশীলতাই হচ্ছে অ্যাওয়ারনেস এবং সমান আচরণের সচেতনতা। ঠিক আছে, চলো নেক্সট। ভালনারেবল জেন্ডার গ্রুপস কারা? ভালনারেবল জেন্ডার গ্রুপস কারা? শিশুরা, নারী, ট্রান্সজেন্ডার, নাকি সবাই? অপশন রয়েছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো, এখানে ভার্নালেবল জেন্ডার গ্রুপ বলতে কিন্তু ওপরে সবাইকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ কিনা শিশু, নারী, ট্রান্সজেন্ডার সবাই। ঠিক আছে, নেক্সট। POSH পোশ অ্যাক্ট প্রধানত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এটা আশা করি তোমরা সবাই পারবে। শিশু শ্রম, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, স্বাস্থ্যের উন্নতি, নাকি রাজনৈতিক অধিকার? এখানে বোধহয় আর কিছু এলিমিনেটেরও দরকার নেই, একেবারে সাধারণভাবেই আমরা বুঝতে পারছি এটা যেটা হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি। জেন্ডার নিউট্রাল বিহেভিয়ার, জেন্ডার নিউট্রাল বিহেভিয়ার কি? সেটার অপশনে আসছে কি? ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরা শুধু রান্না করবে, যে কেউ যে কোনো কাজ করবে, নাকি ছেলেরা কাঁদতে পারবে না? কি হতে পারে? অপশনগুলো কিন্তু বেশ মজার, তাই না? একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু এটার উত্তর দেয়া যাবে কি, তাই তো? জেন্ডার নিউট্রাল বিহেভিয়ার অর্থাৎ কিনা যে কেউ যে কোনো আচরণ করতে পারে, তাই তো? এটাই তো নিউট্রাল। হ্যাঁ, যে আমি মেয়ে হয়েছি বলে আমি কম্পিউটার চালাতে পারবো না বা আমি গাড়ি চালাতে পারবো না এরকম তো বলতে পারবো না, তাই সেটাই হচ্ছে নিউট্রাল বিহেভিয়ার। চলো, জেন্ডার অ্যাওয়ারনেস বাড়ানোর উপায় কি? বই পড়া, প্রশিক্ষণ, নাটক, মিডিয়া, নাকি সবগুলো? তোমার কি মনে হয়? এখানে তো সবগুলোরই ভূমিকা রয়েছে কি, তাই না? বই পড়েও হতে পারে, প্রশিক্ষণের মাধ্যমেও হতে পারে, আবার নাটকের মাধ্যমেও হতে পারে, তাই এটা কি হবে? অপশন ডি, অর্থাৎ কিনা সবগুলো। ভারতের সংবিধানে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ হয়েছে কোন অনুচ্ছেদে? কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের সংবিধানে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 অনুচ্ছেদ 15 অর্থাৎ কিনা আর্টিকেল নাম্বার 15-এ কিন্তু এই বিষয়টাকে আলোকপাত করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মাতৃত্বকালীন সুবিধা, মেটারনিটি রিলিফ সম্পর্কিত নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদে রয়েছে? তোমরা নিশ্চয়ই জানো সংবিধানে যেরকম ওদের মৌলিক অধিকার রয়েছে, কর্তব্য রয়েছে, তার সাথে সাথে কিন্তু নির্দেশমূলক নীতি রয়েছে, কিছু কিছু নির্দেশমূলক নীতি রয়েছে। ঠিক আছে, তো এটা রয়েছে তোমার অপশন এ অর্থাৎ কিনা অনুচ্ছেদ 42-তে। ডাইরেক্টিভ প্রিন্সিপালের কোন অনুচ্ছেদ নারী পুরুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্রে সুরক্ষার কথা বলে? এটাও একটা ডিরেক্ট কোশ্চেন, এটার আমি উত্তর বলে দিচ্ছি, সেটা হচ্ছে অপশন ডি 39E এবং 39F। আচ্ছা, পোশ অ্যাক্ট কি পুরুষ কর্মীর অভিযোগও, পোশ অ্যাক্টের মধ্যে কি পুরুষ কর্মী অভিযোগ করতে পারে? এটা ছিল এটার প্রশ্ন। হ্যাঁ, না, শুধু সরকারি কর্মচারী, শুধু চুক্তিভিত্তিক কর্মচারী? ঠিক আছে, এটার উত্তর কি হচ্ছে? এটার উত্তর কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান জেন্ডার নিউট্রাল হতে পারে। পোশ অ্যাক্ট কোন প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাধ্যতামূলক? সরকারি অফিস, শুধু 10 বা তার বেশি কর্মী, শুধু স্কুল, শুধু দোকান? এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে শুধু 10 বা তার বেশি কর্মী যেখানে রয়েছে সেটা যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে, সেখানে কিন্তু এই অ্যাক্ট বাধ্যতামূলক। ঠিক আছে, এই অ্যাক্ট অনুযায়ী তদন্তের সময় ভিকটিম মহিলা কি কি সুবিধা পেতে পারে? পেড লিভ পেতে পারে, ডিপার্টমেন্ট চেঞ্জ পেতে পারে, ওয়ার্ক প্লেস শিফট হতে পারে, নাকি সবগুলো? তোমাদেরকে জানিয়ে রাখি এই সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু একটা মেয়ে পাবে যখন কিনা সে একজন ভিকটিম এবং সেটা তদন্ত চলছে। তাহলে আশা করি আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর মাধ্যমে এই বিষয়টায় কি কি
অংশ তোমাদের পড়তে হচ্ছে, কেমন করে পড়তে হচ্ছে তার একটা ধারণা দিতে সক্ষম হয়েছি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এবং যে বিষয়গুলো বিস্তারিতভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছি, পেড ব্যাচের ক্লাসে। খুব শিগগিরই এই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ব্যাচের নাম হচ্ছে নবজাগরণ ব্যাচ, এবং এই ব্যাচের ডিটেল তোমরা কিন্তু বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেলে গিয়েও দেখতে পারো, আবার ফোন করেও জানতে পারো। এবং এই প্যাকেজটার যে সুবিধাগুলো আছে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অনেক অনেক লাইক এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে করে আমি আরও এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি ফ্রি ক্লাসে। চলো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।